বেচারি মা বিবি। নাসেরা সারারের রুম পরিষ্কার করতে করতে হঠাৎ জোরে আফসোস শুরু করে। সারার ঘুরে তার দিকে তাকায়। টেবিলের অগোছালো বইগুলো গুছিয়ে রাখছিল। নাসেরা ওকে মনোযোগী দেখে দ্রুত বলল, অনেক মার পড়েছে কাল রাতে? কার উপর মার পড়েছে? সারার বই একপাশে রেখে জিজ্ঞেস করলো। ইমা বিবির উপর, আর কার? সারার বই গোছানো থামিয়ে তাকায়। নাসেরা রুমের সেলফ ঝাড়া মোছা করছে। হাসিম মুবিন কাল অনেক মেরেছে। সারার আগ্রহী হয়ে উঠল। সত্যি? হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলল। ভেরি নাইস। সারার উচ্ছ্বাসিত হয়ে ওঠে। কি বললেন? নাসেরা জিজ্ঞেস করলো। সালারের ঠোঁটের হাসি তার কাছে অদ্ভুত লাগে। আশা করেনি এ খবর শুনে সালার হাসবে। তার ব্যক্তিগত আদর্শ অনুসারে ওদের মাঝে যে সম্পর্ক, তাতে এ খবর শুনে সালারের অস্থির হয়ে পড়ার কথা। কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। বেচারি ইমা বিবি যদি জানতে পারে সালার সাহেব এই খবর শুনে হাসছে, তাহলে হয়তো দুঃখেই মরে যাবে। নাসেরা মনে মনে ভাবে। কিসের জন্য মেরেছে? আশির সাহেবকে বিয়ে করতে রাজি না, অন্য কোনো ছেলেকে বিয়ে করতে চায়। নাসেরা অন্য ছেলের উপর জোর দিয়ে আর চোখে ওর দিকে তাকায়। শুধু এই কথার উপর? সালার গা ছাড়া ভাব জিজ্ঞেস করলো। এটা কোনো সামান্য ব্যাপার নাকি? ওনাদের বাইরে ঝড় চলছে, বিয়ের তারিখ ঠিক করা, কার্ড এসে গেছে, এখন ইমাম বিবির জেদ আশরাফ সাহেবকে বিয়ে করবেন না, ব্যাস এ নিয়ে হাসিম সাহেব মারধর করছে। এটা তেমন বড় ব্যাপার না যার জন্য মেয়েকে মারতে হবে। স্যার বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আপনার জন্য না, কিন্তু তাদের জন্য তো। আমি বড় কষ্ট পাচ্ছি। ইমামা বিবি অনেক ভালো, আদব কায়দাওয়ালি, অথচ কি কিয়ামত এসে পড়লো তার উপর। হাসিম সাহেব ঘর থেকে বের হতে নিষেধ করে দিয়েছেন। আমার মেয়ে রোজ তার ঘর গোছায়। মেয়ে বলল চেহারাই নাকি পাল্টে গেছে। নাসেরা ক্রমাগত বলে যাচ্ছে। হয়তো চাইছিল সালার তাকে শুভাকাঙ্ক্ষী ভেবে গোপন কিছু বলুক, কিন্তু সালার আহাম্মক না। মহিলার এই লোক দেখানো সহানুভূতির প্রতি ওর কোনো আগ্রহ নেই। যদি ইমামা মার খায় বা কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়, তাতেই বা ওর কি? কিন্তু এই অবস্থার কথা শুনে ওর হাসি ঠিক হয়ে পাচ্ছে। এই যুগে এসেও কেউ এই বয়সী সন্তানের উপর হাত তুলতে পারে, তাও হাসিম মুবিনের মতন উঁচু শ্রেণীর একজন মানুষ। আশ্চর্যের কথা, একই চিন্তার ধারায় আলাদা আলাদা অনেক খেয়াল বয়ে যাচ্ছে। নাসেরা কিছুক্ষণ এভাবে বলতে বলতে কাজ করতে থাকে, কিন্তু যখন দেখলো সালাদ তার কথায় কোনো আগ্রহ দেখাচ্ছে না, নিজের কাজে ব্যস্ত, সে কিছুটা হতাশ হয়ে চুপ করে যায়। তার দেখা এরা প্রথম প্রেমিক যুগল যাদের আচরণ ভীষণ অদ্ভুত। কোনো অস্থিরতা, উৎকণ্ঠা বা দুশ্চিন্তা এদের দুজনের মাঝে নেই। এমনকি একে অপরের কষ্টের কথা শুনেও না। হয়তো ইমামা বিবিও সালাহ সাহেবের ব্যাপারে এমন কিছু শুনে এভাবেই হাসবে, কে জানে। নাসেরা সেলফ থেকে একটা ফটো ফ্রেম তুলে পরিষ্কার করতে লাগলো। বাড়ি ছাড়ার সিদ্ধান্ত ইমামার জীবনের সবচেয়ে কঠিন ও কষ্টদায়ক সিদ্ধান্তের একটি, কিন্তু এর বাইরে কোনো পথ নেই। হাসিম মুবিন ওকে কোথাও নিয়ে যাবে, কিভাবে তালাক দিয়ে আশরাতের সাথে বিয়ে দেবে, কিছুই জানে না ও। একমাত্র এই সত্যই জানে, এখান থেকে একবার অন্য কোথাও নিয়ে গেলে ওর জন্য মুক্ত হওয়া বা পালানোর পথও থাকবে না। ভালোভাবে জানে তারা ওকে প্রাণে মারবে না, কিন্তু বেঁচে থেকে তেমন জীবন কাটানো বেশি কঠিন যা তারা ওকে কাটাতে বলবে। হাসিম মুবিন চলে যাওয়ার পর অনেকক্ষণ বসে কাঁদল।
এরপর প্রথমবার নিজের অবস্থার দিকে মনোযোগ দেয়। সকাল হওয়ার আগে বাড়ি থেকে বের হতে হবে এবং কোনো নিরাপদ আশ্রয়ে গিয়ে পৌঁছাতে হবে। নিরাপদ আশ্রয়। মাথায় আবার জালাল খেয়াল আসে। এই মুহূর্তে শুধু সে মানুষটা ওকে সত্যিকার অর্থে সুরক্ষা দিতে পারত। হতে পারে আমাকে সামনে দেখে তার সিদ্ধান্ত আচরণ বদলে যাবে। ভেবে দেখবে, হতে পারে আমাকে সাহায্য সুরক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসবে। হয়তো তার বাবা মায়ের আমার উপর করুণা হবে। সুপ্ত এক আশা ওর মনে উকি দেয়। তারা সাহায্য না করুক, বের হলেও তো অন্তত এখান থেকে মুক্তি পাবে, নিজের জীবন নিজের মতো কাটাতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, আমি এখান থেকে কিভাবে বের হব এবং যাব কোথায়? অনেকক্ষণ ভাবতে থাকে। হুট করে সালারের চিন্তা মাথায় আসে। কোনোভাবে সেই বাড়িতে যেতে পারলে ও আমাকে সাহায্য করতে পারবে। মোবাইলে সালারের নাম্বার ডায়াল করে। মোবাইল অফ। কয়েকবার ফোন করলেও যোগাযোগ সম্ভব হয় না। মোবাইল রেখে দেয়। একটা ব্যাগে নিজের কিছু জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র নেয়। ওর কাছে কিছু টাকা আর গয়না ছিল, সেগুলো ব্যাগে ঢুকিয়ে নেয়। যেসব দামি জিনিসপত্র রুমে ছিল সহজে নিতে পারবে এবং পরে বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, সেসব ভরে ব্যাগ বন্ধ করে দেয়। কাপড় পাল্টে 2 রাকাত নফল নামাজ আদায় করে। হৃদস্পন্দন বেগতিক ওর। অস্থিরতা ও দুশ্চিন্তা পুরো সত্তাকে গ্রাস করে রাখছে। চোখের পানি ফেললেও মনের ভার কমেনি। নামাজ শেষ করে যতগুলো আয়াত সূরা ওর মুখস্থ ছিল সব পড়ল। ব্যাগ নিয়ে রুমের লাইট অফ করে নীরবে বাইরে বেরিয়ে আসে। লাউঞ্জের একটা লাইট ছাড়া বাড়ির সব লাইট অফ। ঠায় খুব একটা আলো নেই। খুব সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামে। এরপর কিচেনের দিকে যেতে থাকে। কিচেন অন্ধকারে ডুবে আছে। সাবধানে জিনিসপত্র ধরে ধরে কিচেনের সেই দরজার দিকে আগায়, যা বাইরের লনের খোলা। লনের পেছনে এই দিকটায় শাকসবজি লাগানো। বাড়ির একমাত্র এই দরজায় তালা লাগানো হয় না, শুধু ছিটকিনি লাগিয়ে রাখা হয়। দরজায় সে রাতেও তালা দেওয়া ছিল না। আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে ও। একটু দূরেই সার্ভেন্ট কোয়ার্টার। খুব সাবধানে লন পেরিয়ে নিজেদের আর সালাদদের বাড়ির মাঝামাঝি দেয়ালের কাছে পৌঁছায়। দেয়াল খুব বেশি উঁচু না। ধীরে ব্যাগ অপর পাশে ছুঁড়ে মারে। কিছুক্ষণ নিজেও লাফালাফি করে দেয়াল টপকাতে সফল হয়। গভীর ঘুমে টোকা দেওয়ার শব্দ শুনতে পায় সালার। আস্তে আস্তে শব্দটা ঠক ঠক আওয়াজে রূপ নিচ্ছে। থেমে থেমে কিন্তু ক্রমাগত ভেসে আসা শব্দ। উপর হয়ে ঘুমাচ্ছিল ও। টকটকে সে আওয়াজ ঘুম ভাঙিয়ে দেয়। উঠে বসে অন্ধকার নিজের চারপাশ পর্যবেক্ষণ করার চেষ্টা করে। আতঙ্কের এক শিহরণ বয়ে যায় ভেতর দিয়ে। আওয়াজটা জানালার দিক থেকে আসছে, যেন কেউ ওখানে দাঁড়িয়ে টক টক করছে খুব আস্তে আস্তে, অথবা জানালার খোলার চেষ্টা করছে। ওর মাথায় প্রথম চিন্তা আসে চোর হতে পারে। জানালাগুলো স্লাইডিং উইন্ডো। দুর্ভাগ্যবশত কোনো গ্রিল নেই। গ্রিলের প্রয়োজন কখনো অনুভব হয়নি, কারণ ওগুলো ইম্পোর্টেড কাচের তৈরি, যা সহজে ভাঙা বা কাটা যায় না, শুধু ভেতর থেকেই খোলা যায়। তাছাড়া বাড়ির লনে রাতে কুকুর খোলা ছেড়ে রাখা হয়, সাথে 3 জন গার্ডও থাকে। কিন্তু এসব নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এই মুহূর্তে জানালার ওপাশে থাকা ছোট্ট বারান্দায় কেউ ছিল, যে জানালা খোলার চেষ্টা করছে। বিছানা থেকে উঠে পা টিপে টিপে অন্ধকারে জানালার কাছে যায় ও, যেখান থেকে শব্দ আসছে।
ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে খুব সাবধানে পর্দার এক কোণা তুলে বাইরে তাকায়। লনে জ্বলতে থাকা আলোয় যাকে ওপাশে দেখে তাতে বিস্ময়ে বোবা হয়ে যায়। এ পুরোই পাগল মুখ থেকে বেরিয়ে আসে। এ সময় যদি লনে ঘোরাফেরা করা বিদেশি জাতের 4টা কুকুর একটাও একে দেখতে পেত, তাহলে ও কিংবা অন্য কেউ পৌঁছানোর আগে কামড়ে ছিঁড়ে ফেলত। আর যদি গার্ডদের মধ্যে কেউ দেখতে পেত, তাহলে তারাও খোঁজ বা জিজ্ঞাসাবাদে সময় নষ্ট না করে গুলি করত। কিন্তু এই মুহূর্তে মেয়েটা সম্পূর্ণ নিরাপদে দাঁড়িয়ে আছে, আর নিশ্চয় বাড়ির দেয়াল টপকে এসেছে। ঠোঁট কামড়ে রুমের লাইট অন করে। লাইট অন হতে ঠকঠক আওয়াজ বন্ধ হয়ে যায়। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসে। পর্দা সরিয়ে স্লাইডিং উইন্ডো খুলে দেয়। ভেতরে এসো তাড়াতাড়ি, চটজলদি বলল ও। ইমামা কিছুটা নার্ভাস হয়ে ভেতরে ঢোকে, হাতে ব্যাগ। পর্দা ঠিক করে সালার ঘুরে বলল, ফর সেক ইমামা, তুমি কি পাগল? ইমামা উত্তরে কিছু বলল না। ব্যাগ নামিয়ে পায়ের কাছে রাখে। দেয়াল টপকে এসেছে? দেয়াল টপকে এসেছ? হ্যাঁ, কুকুর কিংবা গার্ডদের মধ্যে কেউ দেখলে এখন বাইরে তোমার লাশ থাকতো। অনেকবার কল করেছি, তোমার মোবাইল অফ, অন্য কোনো বিকল্প ছিল না। এই প্রথম ইমামার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকায় সালার। চোখগুলো ফোলা, মুখ পাংশুটে, লম্বা একটা সাদা চাদর গায়ে জড়িয়ে রাখা। জামা কাপড় আর চাদরের জায়গায় জায়গায় মাটির দাগ লেগে আছে। তুমি আমাকে লাহোর দিয়ে আসতে পারবে? ইমামা জিজ্ঞেস করলো। এই সময়? সালার অবাক হয়। হ্যাঁ, এখনই, আমার কাছে সময় নেই। সালার দেয়াল ঘড়ির দিকে এক নজর তাকায়। উকিল ফোন করেছিল, তোমার সমস্যার সমাধান হয়নি? ইমামা না বোধক মাথা নাড়ে। না, তারা আমাকে সকালে কোথাও পাঠিয়ে দেবে, এজন্য সারাদিন তোমাকে ফোন করেছি, কিন্তু মোবাইল অন করনি। আমি চাইছিলাম তুমি উকিলকে বলবে সে বেলিফের সাথে এসে যেন আমাকে ছাড়িয়ে আনে, কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট হয়নি। কাল হলেও কিছু করার থাকতো না, কারণ এর আগেই তারা আমাকে কোথাও পাঠিয়ে দিত। কোথায় তা জানি না আমি। সালার হাই তোলে। ওর ঘুম আসছে, তুমি বসো। ইমামা তখনও দাঁড়িয়েছিল। লাহোর নিয়ে যেতে না পারলেও অন্তত বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসো, ওখান থেকে নিজেই যেতে পারবো আমি। সালারকে হাই তুলতে দেখে বলল ও। আমার অনুমান এই সময় কোনো গাড়ি লাহোর যাবে না। আমি তোমাকে সকালে। ইমামা ওকে থামিয়ে বলল, না, সকালে না। আমি সকালের আগে এখান থেকে চলে যেতে চাই। যদি লাহোরের গাড়ি না পাই, তাহলে অন্য কোনো শহরের গাড়িতে উঠে পড়ে ওখান থেকে লাহোর যাব। তুমি বসো তো আগে, স্যার ওকে আবার বলে। ইমামা কিছুক্ষণ ইতস্তত করে সোফায় বসে। স্যার বিছানার সাইডে বসলো। লাহোর কোথায় যাবে? জালালের কাছে। কিন্তু সে তোমাকে বিয়ে করতে রাজি না। তবুও তার কাছেই যাব। ভালোবাসে আমাকে, এভাবে অসহায় একা ছাড়বে না। তার কাছে, তার পরিবারের কাছে অনুরোধ করব। আমি জানি তারা আমার কথা রাখবে, আমার অবস্থা বুঝবে। কিন্তু তুমি তো আমাকে বিয়ে করে ফেলেছ। ইমামা চমকে তাকায়। পেপার মেরেছোটা, তোমাকে বলেছি বাধ্য হয়ে করেছি এসব, বিয়ে না এটা। সালার গভীর চোখে তাকিয়ে রইল।
তুমি জানো আমি আজকে লাহোর গিয়েছি জালালের কাছে। ইমামার চেহারায় একটা রং এসে চলে যায়। তাকে আমার সমস্যা আর পরিস্থিতির কথা বলেছো? না। সালার না বোধক মাথা নাড়ে। কেন? জালাল বিয়ে করে ফেলেছে। সালার নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল। ইমামা শ্বাস নিতে ভুলে যায়। পলকহীন মূর্তির মতো সালারের দিকে তাকিয়ে রইল। 3 দিন হয়ে গেছে বিয়ের। কাল পরশুর মধ্যে ঘোরার জন্য নর্দার্ন এরিয়ার দিকে যাবে। আমার কোনো কথা শোনার আগেই সে এসব বলতে শুরু করে। হয়তো চাইনি তোমার ব্যাপারে আমি কিছু বলি। তার স্ত্রীও ডাক্তার। সারা বলতে বলতে থামে। আমার মনে হয় তোমাকে নিয়ে সমস্যার কারণেই তার পরিবার এমন হঠাৎ করেই বিয়ে সেরে ফেলেছে। অনায়াসে একের পর এক মিথ্যা বলে যায় ও। আমি বিশ্বাস করতে পারছি না। ইমামার আওয়াজ যেন কোনো গভীর কুয়া থেকে এলো। হ্যাঁ, আমারও বিশ্বাস হচ্ছিল না। জানতাম তুমিও বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য। ফোন করে তার সাথে এই ব্যাপারে কথা বলতে পারো। ইমামা অনুভব করলো সত্যিকার অর্থে অন্ধকারে দাঁড়িয়ে আছে। আলোর যে রশ্মিতে এতদূর এসেছিল তা হঠাৎ হারিয়ে গেছে। পথ দূরের কথা, নিজের অস্তিত্বকেই দেখতে পাচ্ছিল না ও। এখন ভেবে দেখো লাহোর গিয়ে কি করবে। জালাল না তোমাকে বিয়ে করতে পারবে, না তার পরিবার তোমাকে আশ্রয় দিবে। ভালো হয় যদি তুমি ফিরে যাও। এখনো তোমার বাড়ির মানুষ টের পায়নি। ইমামার কানে দূরে কোথাও থেকে সালারের আওয়াজ ভেসে আসে। অবদ্ধ ভঙ্গিতে তাকায়। আমাকে লাহোর দিয়ে আসো, বিড়বিড় করে ও। জালালের কাছে যাবে? না, তার কাছে যাব না, কিন্তু নিজের বাড়িতেও থাকতে পারবো না। ইমামা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সালার একটা শ্বাস ফেলে বিভ্রান্ত চোখে ইমামার দিকে তাকালো। না হলে গেট পর্যন্তই ছেড়ে আসো, আমি নিজেই চলে যাচ্ছি। দারোয়ানকে বলো বের হতে দিতে। ইমামা ব্যাগ তুলে নেয়। তোমার কোনো আন্দাজ আছে এখান থেকে বাস স্ট্যান্ড কত দূর? এমন কুয়াশার ঠান্ডার মধ্যে তুমি ওই পর্যন্ত পায়ে হেঁটে যাবে? যখন কিছুই অবশিষ্ট নেই আমার, তখন কুয়াশার ঠান্ডা কি ছিনিয়ে নেবে? স্যার ওকে ভেজা চোখে হাসতে দেখল। ইমামা হাতের পিঠ দিয়ে চোখ মুছে নেয়। ইমামার সাথে কোথাও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ওর। লাহোর তো অনেক দূরের কথা। ঘুম পাচ্ছে। তাছাড়া সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটাকে পছন্দ না ওর। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। তবুও জানে না মুখ থেকে এই বাক্য কেন বা কিভাবে বের হলো। সালারকে ড্রেসিং রুমের দিকে যেতে দেখে ইমামা কিছুক্ষণ পর রাতের পোশাক পাল্টে জিন্স আর সোয়েটার পরে বের হয়। বেডসাইড টেবিল থেকে চাবির রিং, ঘড়ি আর ওয়ালেট তুলে নেয়। ইমামার কাছে এসে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়ায়। না, আমি নিজেই নিচ্ছি। ইমামা বলল, নিচ্ছি আমি। ব্যাগ তুলে কাঁধে ঝুলিয়ে এনে সালার। দুজন আগে পিছে হেঁটে পৌঁছে আসে। ব্যাগ পেছনের সিটে রেখে ইমামার জন্য ফ্রন্ট সিটের দরজা খুলে দেয় সালার। গাড়ি এগিয়ে আসতে দেখে দারোয়ান গেট খোলে। পাশ দিয়ে যাওয়ার সময় দারোয়ানের চোখে সে বিস্ময় ধরে ফেলে। ও, যা রাতের ওই মুহূর্তে ফ্রন্ট সিটে বসা ইমামাকে দেখে ভেসে উঠেছিল। নিশ্চয় অবাক হয়ে ভাবছে এই মেয়ে কিভাবে এই সময়ে বাড়িতে। তুমি আমাকে বাস স্ট্যান্ড নামিয়ে দেবে? মেন রোডে আসতেই ইমামা জিজ্ঞেস করলো। সালার ঘাড় গড়িয়ে এক নজর তাকায়। না।
আমি তোমাকে লাহোর নিয়ে যাচ্ছি। চোখ রাস্তার দিকে স্থির করে বলল। গাড়ির প্রশস্ত রাস্তা দিয়ে ছুটছিল, যা প্রায় নির্জন, ট্রাফিক না থাকার সমান। স্টিয়ারিং হুইলে ডান হাতে রেখে বা হাতে মুখের উপর দিয়ে হাই আটকায় সালার। ঘুমের ভাব দূর করার চেষ্টা। পাশের সিটে বসে থাকা ইমামা নিঃশব্দে কাঁদছে, যা টের পাচ্ছিল ও। মেয়েটা একটু পরপর হাতে থাকা রুমাল দিয়ে চোখ মুছছে, নাক ঘষবে, এরপর উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে তাকিয়ে আবার কাঁদতে থাকবে। সময়ে অসময়ে আর চোখে তাকিয়ে এইসব কাজ দেখে সালার, কিন্তু ইমামাকে সান্ত্বনা দেওয়ার বা চুপ করানোর চেষ্টা করেনি। ভেবেছিল কিছুক্ষণ চোখের পানি ফেলে নিজেই থেমে যাবে, কিন্তু আধা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ইমামাকে একই গতিতে কাঁদতে দেখে কিছুটা নড়ে চড়ে ওঠে। বাড়ি থেকে এসে যদি পস্তাতে হয় তাহলে পালানোই উচিত হয়নি তোমার। সালার নীরবতা ভেঙে বলল। সালারের কথার কোনো উত্তর দেয় না ইমামা। এখনো কোনো গন্ডগোল হয়নি। বাড়ির কেউ হয়তো তুমি নেই টেরও পায়নি। কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করে পরামর্শ দেয়। আমি পস্তাচ্ছি না, এবার ভরাট গলায় ধীরভাবে বলে ইমামা। তাহলে কাঁদছো কেন এত? সালার সাথে সাথেই জিজ্ঞেস করলো। তোমাকে বলার কোনো ফায়দা নেই। ইমামা আবার চোখ মুছে। সালার ঘাড় বাঁকিয়ে ইমামার দিকে তাকায়। লাহোর কার কাছে যাবে? জানি না। উত্তরে সালার চমকায়। মানে কি? কোথায় যাচ্ছ তুমি নিজেই জানো না? এই মুহূর্তে তো অজানাই। তাহলে লাহোর কেন যাচ্ছ? না হলে আর কোথায় যাব? ইসলামাবাদ থাকতে পারতে। কার কাছে? লাহোরেও তো এমন কেউ নেই যার কাছে থাকতে পারবে, তাও তো স্থায়ীভাবে। এমনকি জালালও নেই। শেষে 3 শব্দের উপর জোর দিয়ে ঘাড় বাঁকিয়ে ইমামার দিকে তাকাই সালার। তার কাছে যাচ্ছ তুমি? কিছুক্ষণ পর তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করলো। না, জালাল আমার জীবন থেকে বেরিয়ে গেছে। সালাদ ধরতে পারল না ইমামার কণ্ঠে হতাশা নাকি বিষণ্ণতা। তার কাছে কিভাবে যাব আমি? তাহলে কোথায় যাবে? সালার আবারও কৌতূহলবশত জিজ্ঞেস করে। এটা লাহোর গিয়ে ঠিক করতে হবে কোথায় যাব বা কার কাছে যাব, ইমামা বলল। সালার অবিশ্বাস্য চোখে ইমামাকে দেখে। সত্যিই কি মেয়েটা জানে না কোথায় যাচ্ছে, নাকি ওকে বলতে চাইছে না? গাড়িতে আবার নীরবতা নেমে আসে। তোমার ফিয়ন্সে, কি যেন নাম তার? ও হ্যাঁ, আশজাদ। বেশ হ্যান্ডসাম একজন পুরুষ। আরো একবার সালার এই নীরবতা ভাঙে। আর যে অন্য একটা লোক ছিল, জালাল, তার সামনে তো এ কিছুই না। তুমি অন্যায় করে ফেললে না আশজাদের সাথে? ইমামা কিছু না বলে সামনের রাস্তার দিকে তাকিয়েছিল। সালার কিছুক্ষণ ঘাড় এপাশ ওপাশ করে উত্তরের অপেক্ষা করে, কিন্তু বুঝতে পারে ইমামার উত্তর দিতে চায় না। আমি তোমাকে বুঝাতে পারছি না, এমনকি যা কিছু করছো সেসবও। তোমার কার্যকলাপ বড্ড অদ্ভুত, আর তুমি নিজের কার্যকলাপের চেয়েও বেশি। এবার ইমামা ঘাড় ঘুরিয়ে তাকায়। তোমার কার্যকলাপের চেয়েও বেশি অদ্ভুত? আর আমি কি তোমার চেয়েও বেশি অদ্ভুত? খুব ধীরে কিন্তু শক্ত সুরে জিজ্ঞেস করে এ প্রশ্ন কয়েক মুহূর্তের জন্য সালারকে উত্তরহীন করে দেয়। আমার কোন কার্যকলাপ অদ্ভুত, আর আমি কোন দিক থেকে অদ্ভুত? কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে। তুমি জানো তোমার কোন কার্যকলাপ অদ্ভুত?
ইমামা আবার উইন্ডো স্ক্রিন দিকে বাইরে তাকায়। নিশ্চয়ই আমার আত্মহত্যার কথা বলছো। নিজেই নিজের প্রশ্নের উত্তর দে সালার। যদিও আমি আত্মহত্যা করতে চাই না, চেষ্টাও করি না, শুধু একটা অভিজ্ঞতা নিতে চাই। কেমন অভিজ্ঞতা? আমি সবসময় মানুষকে একটা প্রশ্ন করি, কিন্তু কেউ আমাকে এর সন্তোষজনক উত্তর দিতে পারে না। তাই নিজেই উত্তর খোঁজার চেষ্টা করছি। সালার বলল। কি জিজ্ঞেস করো তুমি মানুষকে? খুব সহজ প্রশ্ন, কিন্তু সবার কঠিন লাগে। হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? ঘাড় ঘুরিয়ে বলল সালার। ইমামা কিছুক্ষণ সালারকে দেখল, এরপর মৃদু আওয়াজে বলল, পেইন। হোয়াট ইজ নেক্সট টু পেইন? সালার দেরি না করে আরেকটি প্রশ্ন করল। নাথিংনেস। হোয়াট ইজ নেক্সট টু নাথিংনেস? সালার একই ভঙ্গিতে অপর প্রশ্ন করে। হেল, ইমামা বলল। অ্যান্ড হোয়াট ইজ নেক্সট টু হেল? এবার নীরবে এক দৃষ্টিতে সালারের দিকে তাকিয়ে রইল ইমামা। হোয়াট ইজ নেক্সট টু হেল? সালার নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করে। তুমি ভয় পাও না? অদ্ভুত ভঙ্গিতে ইমামাকে জিজ্ঞেস করতে শোনে সালার। কি? জিজ্ঞেস করল। হেলকে, যে স্থানের আগে বলতে কিছু নেই, সবকিছু এর পেছনেই রয়ে যায়। অপবোদিত ও বিধ্বস্ত হওয়ার পর কি বাকি থাকে, যা জানার প্রতি তোমার এত আগ্রহ? ইমামা খানিক আফসোসের সুরে বলল, আমি তোমার কথা বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সালার গা ছাড়া ভঙ্গিতে বলল, চিন্তা করো না, বুঝে যাবে। একটা সময় আসবে যখন সবকিছু বুঝতে পারবে, অথবা তোমার এই হাসি বিলীন হয়ে যাবে। তখন তুমি ভয় পাবে মৃত্যুকেও, জাহান্নামকেও। আল্লাহ তোমাকে সবকিছু দেখাবেন এবং বুঝিয়ে দিবেন। এরপর আর কখনো তুমি কাউকে জিজ্ঞেস করবে না, হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি। ইমাম বেশ ধীরভাবে বলল, এটা কি তোমার ভবিষ্যৎবাণী? খোঁচা মেরে বলল সালার। না, ইমামও একই সুরে বলল। অভিজ্ঞতা? হ্যাঁ, এটা তোমার অভিজ্ঞতার ফলাফল। তুমিও আত্মহত্যা করছো, মানে করতে যাচ্ছ। আমি এই চেষ্টা নিজস্ব পন্থায় করেছি, তুমি করছো তোমার পন্থায়। শীতল কণ্ঠে বলল সালার। ইমামার চোখে আবার পানি চলে আসে। ঘুরে সালারের দিকে তাকিয়ে বলে, আমি কোনো আত্মহত্যা করছি না। কোনো ছেলের জন্য বাড়ি থেকে পালানো একটা মেয়ের জন্য আত্মহত্যার সমান, তাও এমন অবস্থায় যখন সেই ছেলে বিয়ের জন্য প্রস্তুতই না। দেখো, আমি নিজেও একটা ছেলে, অনেক ব্রড মাইন্ডেড ও লিবারেল। আমি মোটেও খারাপ মনে করি না বাড়ি থেকে পালিয়ে নিজের পছন্দের ছেলের সাথে কোর্ট ম্যারেজ বা বিয়ে করাকে, কিন্তু সেই ছেলের সঙ্গ তো দরকার। এমন এক ছেলের জন্য বাড়ি ছাড়া যে বিয়ে করে নিয়েছে, আমার মাথায় ঢোকে না, তাও তোমার বয়সে। পুরোই বোকামি। আমি কোনো ছেলের জন্য পালাচ্ছি না। জালাল আনসার নাম মনে করিয়ে দে সালার। আমি তার জন্য পালাচ্ছি না, না চাইতেও চিৎকার করে ওঠে ইমামা। সালারের পা অটোমেটিক ব্রেকে গিয়ে লাগে। বিমূঢ় হয়ে ইমামার দিকে তাকায়। আমার উপর চিৎকার করছো কেন? আমার সাথে চিৎকার দরকার নেই, রেগে যায় ও। ইমামা মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। এই যে তোমাদের মাঝহাবি থিওরি, ফিলোসফি পয়েন্ট বা যাই হোক না কেন, আই ডোন্ট গেট ইট।
কেউ যদি অন্য কোনো নবীকে মানে তাতে কি আসে যায়? জীবন এমন অর্থহীন তর্কের বাইরেও অনেক কিছু আছে। ধর্ম, আকিদা বা মাযহাব নিয়ে লড়াই করা, হোয়াট রাবিশ! ইমামা ক্ষুব্ধ চোখে ঘাড় ঘুরিয়ে তাকায়। তোমার কাছে যা অর্থহীন, জরুরি না সবার কাছে তা অর্থহীন হবে। আমি নিজের মাযহাবের উপর কায়েম থাকতে চাই না, না সে মাযহাবের কাউকে বিয়ে করতে চাই। আমার হক আছে এটা করার। আমি এই ধরনের বিষয় নিয়ে তোমার সাথে তর্ক করতে চাই না, কারণ তুমি বুঝবে না। সুতরাং এসব বিষয়ে নিজের রায় দিতে এসো না। আমারও হক আছে কথা বলার, ফ্রিডম অফ এক্সপ্রেশন। সালার কাঁধ উঁচিয়ে বলল। ইমামা কোনো প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে চুপ হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। সালারও নীরবে গাড়ি ড্রাইভ করছিল। এই যে জানালা আনসার, আমি তার কথা বলতে চাইছিলাম। একটু চুপ থেকে সালার প্রসঙ্গ তোলে। তার মধ্যে বিশেষ কে আছে? ইমামা উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে তাকিয়েছিল। জালাল আনসার, আর তোমার কোনো জোর নেই। একটুও হ্যান্ডসাম না। তুমি তো সুন্দরী। আমি অবাক হচ্ছি তুমি কিভাবে তার প্রতি ঝুঁকলে। এটা ভেবে সে কি খুব ইন্টেলিজেন্ট? জিজ্ঞেস করে সালার। অবাক হয়ে তাকায় ইমামা। ইন্টেলিজেন্ট বলতে কি বোঝাতে চাইছো? দেখো, হয়তো কারো চেহারা ভালো লাগে, কিন্তু আমার মনে হয় না জালালের চেহারা তোমার ভালো লেগেছে। নয়তো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা টাকা পয়সার কারণে আগ্রহ জমায়। যদিও জালালের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা টাকা পয়সা কত আমি জানি না, কিন্তু তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতটা উঁচু, তাতে এসব তোমার আগ্রহের কারণ হতে পারে না। একমাত্র অবশিষ্ট রয়ে যাওয়া পথ হচ্ছে কারো বুদ্ধিমত্তা, যোগ্যতা ইত্যাদি। সেজন্য জিজ্ঞেস করছি যে সে কি খুব ইন্টেলিজেন্ট, নাকি খুব ব্রিলিয়েন্ট বা আউটস্ট্যান্ডিং? না, নিচু আওয়াজে মৃদু গলায় বলল ইমামা। সালার হতাশ হয়। তাহলে তুমি তার প্রতি ঝুঁকলে কিভাবে? ইমামা হেডলাইটের আলোয় উইন্ডো স্ক্রিন দিয়ে রাস্তা দেখছিল। সালার কিছুটা কাঁধ ঝাঁকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। গাড়িতে আবার নীরবতা নেমে আসে। সে খুব ভালো নাচ আবৃত্তি করে। প্রায় 5 মিনিট পর নীরবতা ভাঙে। ইমামার নিচু আওয়াজে এমনভাবে বিড়বিড় করছিল যেন নিজের সাথে কথা বলছে। ইমামার বাক্য সালারের কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু ওর কাছে তা অবিশ্বাস্য মনে হয়। কি? নিশ্চিত হতে চাইল। জালাল খুব ভালো নাচ আবৃত্তি করে। এবার একটু জোরেই বলল ইমামা। শুধু কণ্ঠের কারণে? কোনো শিল্পী নাকি? সালাদ জিজ্ঞেস করে। ইমামা না বোধক মাথা নাড়ল। তাহলে? শুধু না, খুব সুন্দর আবৃত্তি করে। সালার হাসে। শুধু নাচ আবৃত্তি শুনে প্রেমে পড়ে গেছো? অন্তত আমি এটা বিশ্বাস করতে পারছি না। তাহলে করো না। তোমার বিশ্বাস কে চায়? ইমামার কণ্ঠে শীতলতা ছিল। গাড়িতে আবার নীরবতা নেমে আসে। ধরে নেওয়া যাক তুমি সত্যিই তার নাচ আবৃত্তি শুনে কিছুটা হলেও প্রভাবিত হয়েছিলেন, কিন্তু এত দূর? এটা তো প্র্যাকটিক্যাল কিছু না। বারবার কাটলানের নোভেলের রোমান্স হয়ে গেল। তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এমন ইম্যাচিওর মানসিকতা নিয়ে চলো? সাদ তীর্যক কণ্ঠে বলল। আমি যথেষ্ট ম্যাচিওর, অনেক বেশি।
অন্তত গত 2-4 বছরে আমার মতো প্র্যাকটিক্যাল হয়ে কেউ হয়তো জীবনকে দেখেনি। আমার রায় আগের জায়গায়। হতে পারে তোমার প্র্যাকটিক্যাল হওয়া আমার প্র্যাকটিক্যাল হওয়ার দৃষ্টিভঙ্গি থেকে আলাদা। এনিওয়ে, আমি যার কথা বলছিলাম, ওই যে তুমি নাতাবৃত্তির কথা বলেছিলে, এগুলো কিছু বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, আমারও নেই। এবার ইমামার কণ্ঠে পরাজয়ের সুর ছিল। আবারও আমি তোমার সাথে একমত হতে পারছি না। সবকিছুর উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে, অন্তত নিজের ফিলিংস, ইমোশন এবং অ্যাকশনের উপর। আমরা জানি কার জন্য কোন ফিলিংস ডেভেলপ হচ্ছে এবং কেন করছি সেটাও জানি। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমরা জেনে শুনে সেসব ফিলিংস ডেভেলপ হতে দেই, ততক্ষণ পর্যন্ত তা বাড়ে না। তাই এসব বিষয়ে আমাদের কন্ট্রোল না থাকাটা মানতে পারছি না। কথা বলতে বলতে ইমামার দিকে তাকাই সালার। অনুভব করে ইমামা ওর কথা শুনছে না, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে, চোখগুলো ফোলা, যার মাঝে তখনও আর্দ্রতা। মানসিকভাবে অন্য কোথায় তা সালারের জানা নেই। ওর কাছে ইমামাকে অস্বাভাবিক মনে হলো। অনেকক্ষণ নীরবে গাড়ি ড্রাইভ করার পর একটু বিরক্ত হয়ে ইমামাকে সম্বোধন করলো। নাত আবৃত্তি ছাড়া আর কি কোয়ালিটি আছে? জোরেই বলে। ইমামা একটু চমকায়। নাত আবৃত্তি ছাড়া আর কি কোয়ালিটি আছে? নিজের প্রশ্ন আবার করে সালার। সেই সব কোয়ালিটি যা একজন ভালো মানুষ এবং ভালো মুসলমানের মাঝে থাকে, ইমামা বলল। যেমন? সালার ভ্রু তুলে জিজ্ঞেস করে। কিছু না থাকলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে যে আমি শুধু এই এক কোয়ালিটির খাতিরে অন্য যে কোনো পুরুষের উপর প্রাধান্য দেব তাকে। সালার অদ্ভুত ভঙ্গিতে হাসে। হোয়াট এ লজিক! এসব কথাবার্তা আমি আসলেই বুঝবো না। তুমি তোমার পছন্দের বিয়ে করবে নাকি বাবা মায়ের পছন্দে? ইমামা হঠাৎ জিজ্ঞেস করলো। স্যার অবাক। অফকোর্স নিজের পছন্দে, বাবা মায়ের পছন্দে বিয়ে করার যোগ্যই। বেপরোয়া ভাবে বলল। তুমিও তো কোনো কোয়ালিটির কারণে একটা মেয়েকে পছন্দ করবে, যাকে ভালো লাগবে বা যার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এমনটাই না, তাই না? ইমামা জিজ্ঞেস করছে। অবশ্যই, সালার বলে। আমিও সেটাই করছি। কে কোন কোয়ালিটিকে গুরুত্ব দেবে সেটা তার নিজস্ব ব্যাপার। তুমি এসব কারণে কাউকে বিয়ে করবে, তুমিও তোমার বলা সেই এক কারণে যার আনসারকে বিয়ে করতে চেয়েছিলাম, আমিও তোমায় বলা সেই এক কারণেই যার আনসারকে বিয়ে করতে চেয়েছিলাম। ইমামা থামে। আমার ইচ্ছে ছিল এমন কারোর সাথে বিয়ে হোক যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চেয়ে বেশি ভালোবাসে। জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চেয়েও বেশি ভালোবাসতে জানে। তাই আমার মনে হয়েছিল তাকে বিয়ে করা উচিত। আমি তোমাকে বলেছি, কিছু বিষয়ের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। কিছু ইচ্ছে এমন থাকে যা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। যেহেতু সে বিয়ে করে নিয়েছে, এখন তুমি কি করবে? জানি না আমি। এক কাজ করো, অন্য কোনো নাত আবৃত্তিকার খুঁজে বের করে নাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। সালার হাসে। ইমাম পলকহীন সালারের দিকে তাকিয়ে রইল। সামনে থাকা এই মানুষটার বাস আসলেই নিষ্ঠুরতার শীর্ষে। এভাবে কেন তাকিয়ে আছো? আমি মজা করছিলাম। সালার হাসি নিয়ন্ত্রণ করে। ইমামা কিছু বলার পরিবর্তে মুখ ফিরিয়ে নেয়। তোমার বাবা তোমাকে মেরেছে,
স্যার আগের মতো কিছুক্ষণ চুপ থেকে কথা স্রোত জারি রাখে। তোমাকে বলল? স্যার স্যারের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো ইমামা। কাজের মহিলা। স্যার উত্তর দে। বেচারি মনে করেছে তুমি বিয়েতে আমার জন্য অমত করেছ, তাই সে আমার কাছে এসে তোমার অবস্থা খুব করুণভাবে উপস্থাপনা করেছে। মেরেছে তোমার বাবা? হ্যাঁ, সহজ গলায় উত্তর দেই মামা। কেন? জিজ্ঞেস করেনি, হয়তো রেগেছিলেন তাই। তুমি তাকে মারতে কেন দিলে? তিনি আমার বাবা, তার হক আছে আমাকে মারার। স্যার অবাক হয়ে মামার দিকে তাকায়। তার জায়গায় অন্য কেউ থাকলেও এমন পরিস্থিতিতে একই কাজ করত। আমার কাছে এটা অস্বাভাবিক মনে হয়নি। ইমামা খুব সাবলীল কণ্ঠে বলল, যদি মারার হক থাকে তাহলে বিয়ে দেওয়ারও হক আছে। তাতে এত বড় হাঙ্গামা কেন করছো? সারাত তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করলো। কোনো মুসলমানের সাথে দিত, যেখানে ইচ্ছেই দিত, আমি করে ফেলতাম। সে জালাল আনসার না হলেও? সারার বিদ্রুপের সুরে জিজ্ঞেস করলো। হ্যাঁ, এখনো এবার তার সাথে কোথায় হয়েছে? ইমামার চোখে আর্দ্রতা। তাহলে তাদেরকে এটা বলতে তুমি? বলেছি। তোমার মনে হয় এখনো না বলে বসে আছি? আমি সত্যিই একটা বিষয়ে খুব অবাক। সারার বলল, তুমি কেন আমার কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিলে? বা বলতে গেলে কিভাবে এই সিদ্ধান্ত এলো? তুমি আমাকে যথেষ্ট অপছন্দ করো। তোমার বাইরে আমার কাছে অপশন ছিল না। ইমামা মৃদু আওয়াজে বলে, আমার কোনো ফ্রেন্ড এই পরিস্থিতিতে তেমন সাহায্য করতে পারবে না যা একটা ছেলে পারবে। আচ্ছা, ছাড়া আমি শুধু জালাল আর তোমাকেই চিনি। সবচেয়ে কাছাকাছি তুমি ছিলে, যার সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করা যাবে। ব্যাস, আমি সেটাই করেছি। তোমার বিশ্বাস ছিল আমি তোমাকে সাহায্য করব? না, আমি শুধু একটা রিস্ক নিয়েছি। বিশ্বাস কোথা থেকে আসবে? বললাম না, আমার কোনো অপশন ছিল না। মানে প্রয়োজনের সাথে তুমি গাদাকে বাপ বানিয়ে নিয়েছো। খুব অদ্ভুত সুরে স্যারের বলা এই বাক্য ইমামাকে চুপ করিয়ে দেয়। এই মানুষ মুখের উপর কথা বলাই ওস্তাদ, যদিও ভুল বলেনি। ভেরি ইন্টারেস্টিং। ইমামার তরফ থেকে কিছু বলার অপেক্ষা না করে বলে সালার। মনে হলো নিজের অনুমানে বেশ সন্তুষ্ট।